আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি, মোহাম্মদ জাকের সরকার ফিরোজ। আর কিছুদিন পরেই তোমাদের ডুয়েট এডমিশন পরীক্ষা, অর্থাৎ পরীক্ষা তোমাদের দরজায় করা নাড়ছে। ঠিক এই সময়ই তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আসছে, যদি সিলেবাসটাকে একটু গোছানো যাইতো, অর্থাৎ সিলেবাসটাকে একটু কমানো যাইতো এবং কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ এটা একটু জানা যাইতো। তো এই বিষয়গুলো সমাধান করার জন্যই তোমাদের সাথে আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে এসেছি। তো আজকের ক্লাসে মূলত আমরা নন ডিপার্টমেন্ট যে সিলেবাসটা আছে এই সিলেবাসের মধ্যে কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো শুরু করার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের নন ডিপার্টমেন্টের যে মার্ক ডিস্ট্রিবিউশন এর একটি ক্লাস দেয়া আছে অলরেডি, তোমরা একটু দেখে নিতে পারো। তো আজকে আমরা তারপরে একটু আলোচনা করব যে নন ডিপার্টমেন্টে মূলত আমাদের চারটি সাবজেক্টের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে কেমিস্ট্রি, পদার্থবিজ্ঞান, ম্যাথমেটিক্স এবং ইংলিশ। এবং এই চারটি সাবজেক্ট থেকে মোট 150 মার্কের নন ডিপার্টমেন্টের প্রশ্ন হয়ে থাকে। তো আজকে আমরা মূলত প্রতিটি বইয়ের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর গুরুত্ব নিয়ে আলোচনা করব। তো শুরুতেই শুরু করছি আমরা কেমিস্ট্রি দিয়ে। তাহলে দেখো এখানে কেমিস্ট্রিতে মূলত আমাদের অনেকগুলো অধ্যায় আছে, যার মধ্যে আমরা যদি দেখি এখানে আমাদের টোটাল 18টা অধ্যায় উঠানো আছে। তাহলে এখান থেকে আমাদেরকে মূলত এটাকে 3 ভাগে ভাগ করা হয়, অথবা কখনো কখনো এটাকে 4 ভাগে ভাগ করা হয়। তাহলে প্রথম যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জৈব যৌগ। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ জৈব যৌগের মধ্যে রয়েছে আমাদের জৈব যৌগ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকোহল। এর পরবর্তীতে যদি আমরা যাই, এখান থেকে হচ্ছে আমাদের একটা ম্যাথমেটিক্স যে পার্ট, সেটা সেটা হচ্ছে গ্যাসের ধর্ম, পরিমাণগত রসায়ন, পিএইচ। এইটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স। তাহলে এখান থেকে তড়িৎ বিশ্লেষণ, তাহলে এটা থেকে আমাদের কি আসে, ম্যাথমেটিক্স আসে। এরপর আমরা যেটাকে বলি এটাকে বলি ভৌত পাঠ। সেটা হচ্ছে কি পরমাণুর গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, অম্ল, ক্ষারক এবং লবণ, রাসায়নিক ক্রিয়া। আরেকটাকে বলা হয় ধাতু ও ধাতু, যেটার মধ্যে নর্মালি আমাদের পানি, অক্সিজেন অক্সাইড এবং ধাতু ও ধাতু এগুলো নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টোটাল যে সিলেবাসটা কেমিস্ট্রি সেটা। তাহলে আমরা আজকে কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো আমরা বেশি মনোযোগ সহকারে পড়বো সেটা জানবো। এখানে আমাদের বিগত কয়েকটি সালের প্রশ্ন ডুয়েট এডমিশন পরীক্ষায় যেগুলো এসেছিল সেগুলোর একটা সমীকরণ থেকে আমরা দেখার চেষ্টা করবো যে কোন অধ্যায়গুলো আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের 2021-22, 21-22 সেশনের প্রশ্ন। এটি হচ্ছে 19-20, এটি হচ্ছে 17-18 এবং এটি হচ্ছে 16-17। রিসেন্ট যে প্রশ্নগুলো আছে এগুলো সাধারণত আমাদের প্রশ্নগুলো এখন ওইভাবে দেয়া হচ্ছে না, যার কারণে রিসেন্ট প্রশ্নগুলো আমরা এখানে অ্যাড করতে পারিনি। তো এই যে বিষয়গুলো থেকে তোমরা যদি এখন লক্ষ্য করো যে এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের এখানে 2টা শিফটে পরীক্ষা হয়ে থাকে, অর্থাৎ সবগুলো ডিপার্টমেন্ট মিলে যে প্রশ্নগুলো আসে প্রতি বছর সেই প্রশ্নের সংখ্যাটা এখানে দেয়া আছে। তাহলে 21-22 সেশনে আমরা যদি দেখি, এই যে আমাদের এই কলাম বরাবর যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এখান থেকে হচ্ছে কি পরমাণুর গঠন। তাহলে পরমাণুর গঠন থেকে 2021-22 প্রশ্ন হয়েছে 4টা। এরপরে পদের সারণী থেকে 2টা, রাসায়নিক বন্ধন থেকে একটা, এভাবে ক্রমান্বয়ে চলছে। তাহলে দেখো এখান থেকে সব থেকে যদি গুরুত্বপূর্ণ বলি, তোমরা লক্ষ্য করবে আমাদের এই যে অংশটুকু দেখো। তাহলে এখান থেকে জৈব যৌগ থেকে 7টা, অ্যালকেন থেকে 6টা, অ্যালকিন থেকে 4টা এবং অ্যালকোহল থেকে 2টা। তাহলে এক বছরে শুধুমাত্র জৈব যৌগ থেকে কতগুলো প্রশ্ন হয়েছে। তাহলে এভাবে তুমি যদি পরবর্তীতে দেখো 2019-20 সেশনে দেখো সেম, এখান থেকেও আমাদের এই যে প্রশ্নগুলো এখান থেকে বেশি রিপিট হয়। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এডমিশনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে জৈব যৌগ কেমিস্ট্রিতে। তাহলে তোমাকে জৈব যৌগটা খুবই মনোযোগ সহকারে পড়তে হবে। এর পরবর্তীতে যদি আমরা আসি, দেখো এখান থেকে পরমাণুর গঠন, এটা ইম্পর্টেন্ট। পর্যায় সারণী, এটার কথা যদি বলি, পর্যায় সারণীকে বলা হয় কেমিস্ট্রির প্রাণ। তুমি যদি পর্যায় সারণী পারো তাহলে তুমি কেমিস্ট্রি পারো, যদি তুমি পর্যায় সারণী না পারো তার মানে তুমি কেমিস্ট্রি পারো না। তো এইটা হচ্ছে মূলত আমাদের এইখানকার অবস্থা, অর্থাৎ আমাদের কেমিস্ট্রিতে এভাবে তোমরা যদি পড়ো এখান থেকে দেখে দেখে যে কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ তোমরা এখান থেকে দেখে নিতে পারো। যে আমাদের এই যে দেখো রাসায়নিক বন্ধন বরাবর এখান থেকে প্রশ্ন আসে, বিভিন্ন সময় বিভিন্ন সালে আমরা দেখতেছি যে এখান থেকে প্রশ্ন আসে। তাহলে এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। তো এরপরে তোমরা যদি দেখো তড়িৎ বিশ্লেষণ, এটা আমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। তাহলে এটাকে খুব বেশি ফোকাস দিয়ে পড়ার প্রয়োজন নাই, তাহলে চাইলে তোমরা এটাকে স্কিপ করতে পারো। এরপর যদি দেখো অক্সিজেন অক্সাইড, এটা তেমন কোনো প্রশ্ন এটা থেকে হয় নাই, তাহলে কি এটাও তোমরা চাইলে স্কিপ করতে পারো। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা এখন কেমিস্ট্রিটা শেষ করে যদি ফিজিক্সে আসি, তোমরা একটু লক্ষ্য করো। আমরা যদি ফিজিক্সে আসি, ফিজিক্সের ক্ষেত্রে তোমরা দেখতে পারবে
যে এইখানে মূলত আমাদের টোটাল 5টা পার্ট আছে। এই 5টা পার্ট কি কি? একটা হচ্ছে ভৌত অংশ, এরপর যদি আমরা বলি তারপরে দেখবে হচ্ছে এখান থেকে শব্দ, তাপবিজ্ঞান, এরপর হচ্ছে আলোক বিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞান, যেটাকে অ্যাটমিক নামে তোমরা পরিচিত আর কি, অ্যাটমিক নামে। তাহলে এখন আসি, শুরুতেই আমরা এখান থেকে ভৌত পদার্থবিজ্ঞান। তাহলে দেখো এখানে ভৌত পদার্থবিজ্ঞানের মধ্যে অনেকগুলো অধ্যায় দেয়া আছে, টোটাল 14টা অধ্যায় দেয়া এখানে তোমাদের। তাহলে এই যে টোটাল 14টা অধ্যায় তোমাদের এখানে দেয়া আছে, কিন্তু এখান থেকে দেখো আমাদের আপেক্ষিক গুরুত্ব এখান থেকে কোনো প্রশ্ন হয় না। তাহলে এইটা বাদ, এটা তোমরা কি বাদ দিতে পারো, স্কিপ করতে পারো। এরপর আসতেছে আর্কিমিডিস, এগুলো থেকে অনেক আগে প্রশ্ন হতো কিন্তু রিসেন্ট এগুলো থেকে কোনো প্রশ্ন হয় না, তাহলে এই চ্যাপ্টারটা বাদ। উদস্থিতিবিদ্যা, এখান থেকে বরাবরই প্রশ্ন হয় না। এরপর আমরা যদি আসি সরল দোলক, দেখো এটা থেকে কিছু সময় প্রশ্ন হয় কিছু সময় হয় না। তাহলে তুমি একটু এটার গুরুত্ব বিবেচনা করে এটাকে কম দেখতে পারো, তবে রিসেন্ট এগুলো থেকে প্রশ্ন হয়। এরপরে দেখো প্রবাহী, প্রবাহী থেকে খুব বেশি প্রশ্ন এখান থেকে হয় না। যারা সিভিলের আছো তাদের হাইড্রোলিক্স থাকে, যারা মেকানিক্যাল আছো তাদের হাইড্রোলিক্স থাকে, সো এটা থেকে দেখা যায় যে আমাদের নন ডিপার্টমেন্টে প্রশ্ন তেমন হয় না বলে চলে। তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় যদি দেখো, তাহলে দেখো রৈখিক গতিতে 2021-22, 2019-20, 2017-18 লাস্ট সবগুলো বারই এখান থেকে কি রৈখিক গতি যেটা আছে আমাদের সেখান থেকে কি প্রশ্ন হচ্ছে। তার মানে এটা তোমাদেরকে ভৌত পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে রৈখিক গতিটা খুব ভালোভাবে পড়তে হবে। ভেক্টরটাও বরাবরই প্রশ্ন হয়, এখান থেকে প্রতি বছরই দেখা যাচ্ছে যে একটা না একটা প্রশ্ন আসতেছে। তাহলে ভেক্টরের যে চ্যাপ্টারটা এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসতেছি আমরা দ্বিমাত্রিক গতি, তাহলে এটা থেকে দেখা যায় যে কোনো সময় প্রশ্ন হয় কোনো সময় প্রশ্ন হয় না। তাহলে তোমাদের গুরুত্ব বিবেচনায় যাদের প্রিপারেশনে ঘাটতি আছে সেক্ষেত্রে তোমরা এই চ্যাপ্টারটাকে স্কিপ করতে পারো। এভাবে তোমরা দেখে নিতে পারো যে মহাকর্ষ অভিকর্ষ এটা থেকে খুব বেশি প্রশ্ন হয় না, তবে কিছু কিছু সময় হয়। তোমরা চাইলে এটাকে একটু দেখে বাকিটা স্কিপ করতে পারো। তো এইভাবে আমরা মূলত আহ, আমাদের বিগত যে 4-5 বছর প্রশ্ন আছে এটার গুরুত্ব বিবেচনা করে বা এটা রিপিট গুলো বিবেচনা করে আজকের এই আলোচনাটা। এখন যদি আমরা পরবর্তী অংশটাতে আসি ফিজিক্সের, তাহলে ফিজিক্সের পরবর্তী অংশটা হচ্ছে আমাদের শব্দ। তাহলে দেখো শব্দের মধ্যে আমাদের থাকে কি, এখান থেকে থাকতেছে আমাদের শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ। এরপর হচ্ছে আমাদের দেখো, তাহলে এখান থেকে আসতেছে শব্দ তরঙ্গ, এরপর হচ্ছে কি শব্দ, শব্দের বেগ এবং শব্দের প্রতিফলন। তাহলে শব্দের প্রতিফলন থেকে অনেক আগে প্রশ্ন হতো, কিন্তু বর্তমান যে সালগুলো আছে রিসেন্ট সালগুলোতে এখান থেকে কোনো প্রশ্ন নাই, তাহলে এটা আমরা স্কিপ করতে পারি। শব্দের বেগ থেকে খুব বেশি প্রশ্ন হয় না। এখান থেকে শব্দ এবং তরঙ্গ, এই যে অধ্যায়টা, এই অধ্যায় দুটো এখান থেকে আমাদের ম্যাক্সিমাম টাইম প্রশ্ন হয়, তাহলে তোমাদেরকে এটা খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। এখন যদি আমরা আসি তাপ বিজ্ঞান, তাপ বিজ্ঞানের মধ্যে আমাদের অনেকগুলো চ্যাপ্টার আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। বিশেষ করে তো যারা মেকানিক্যাল আছে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো দেখা যায় যে তাদের ডিপার্টমেন্ট পার্টে এই তাপ বিজ্ঞানটা আছে, থার্মোডাইনামিক্স নামে একটা সাবজেক্ট থাকে। সুতরাং তাদের ক্ষেত্রে আমাদের যেহেতু বর্তমানে 5টা পার্ট থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা 4টা, সেক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে কোনোবার প্রশ্ন হয় না। তাহলে তাপ বিজ্ঞান থেকে দেখা যায় কিছু সময় আমাদের প্রশ্ন হচ্ছে না। সেটা দেখো এখান থেকে আমাদের তাপ ও গ্যাস, আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের তাপ ও গ্যাস আছে এখানে, তাপ ও তাপমাত্রা। তাহলে তাপ ও গ্যাস থেকে দেখা যাচ্ছে যে কি প্রশ্ন হচ্ছেই না, দেখো রিসেন্ট সালগুলোতে কোনো প্রশ্ন নাই। এরপর যদি তাপ ও তাপমাত্রা দেখো, এটাতেও কি রিসেন্ট সালগুলোতে তেমন দেখার মতো কোনো প্রশ্ন নাই। এভাবে দেখো যদি প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্ক, তাহলে এটাতেও কি খুব বেশি প্রশ্ন নাই। এরপর যদি আমরা দেখি ক্যালোরিমিতি, এটা ইম্পর্টেন্ট, এটা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। তাপ বিকিরণ, এখান থেকে কি কোনো প্রশ্ন নাই। তাহলে দেখো এগুলোতে তোমরা একটু কম গুরুত্ব দিয়ে পড়বে। তাপ সঞ্চালন, তেমন কোনো প্রশ্ন আমাদের রিসেন্ট সালগুলোতে আসে নাই, তাহলে এটাকেও কি কম গুরুত্ব দিয়ে পড়বে। এখন আসলে আমাদের ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, এটা হচ্ছে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাহলে এই অধ্যায়গুলো তোমাদেরকে খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। এখান থেকে আমাদেরকে ক্যালোরিমিতি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এই জিনিসগুলো তোমাদের খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। আচ্ছা, এ গেল হচ্ছে আমাদের তাপের আলোচনা। এরপরে আমরা আসতেছি এখান থেকে, আমরা যদি যাই, আমরা আসবো আলো, অর্থাৎ আলোক বিজ্ঞান। তাহলে দেখো আলোক বিজ্ঞানের মধ্যে আমরা যদি দেখি, তাহলে এখান থেকে আমাদের যে অধ্যায়গুলো, ফটোমিতি, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, লেন্স এবং আলোক যন্ত্রপাতি। তাহলে বর্তমান সময়ে আলোক যন্ত্রপাতি থেকে আমাদের কোনো প্রশ্ন
নর্মালি দেখা যায় না, তাহলে এটা কি তোমরা স্কিপ করতে পারো অথবা কম গুরুত্ব করতে পারো। এরপর ফটোমিতি, এটাকে বর্তমান সময় বর্তমানে এ থেকে খুব কম প্রশ্ন হয়, আগে প্রশ্ন আসতো, তাহলে এটাকে তোমরা কি করবা, কম গুরুত্ব রেখে প্রায়োরিটি লিস্টের নিচের দিকে এটাকে রেখে প্রিপারেশন নিবা। এখন আসো আমাদের তাহলে ইম্পর্টেন্ট কি এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ এবং লেন্স। তাহলে এই তিনটে অধ্যায় আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে এখান থেকে পড়তে হবে। আচ্ছা, এখন এইটা যদি আমরা শেষ করি, আমরা চলে যাব আমাদের যে আধুনিক পদার্থবিজ্ঞান আছে, তাহলে আধুনিক পদার্থবিজ্ঞানের পার্টে। তাহলে দেখো, এই যে আধুনিক পদার্থবিজ্ঞান পার্টে আমাদের কি কি আছে, এইখান থেকে আমাদের আছে ইলেকট্রন এবং ফোটন, আর এটা হচ্ছে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার বিক্রিয়া। তাহলে এইটা কিন্তু আমাদের খুবই ছোট একটা পার্ট, এই পার্টটা খুবই ছোট এবং এইটা আসলে অনেক মজাদার একটা পার্ট। এখান থেকে দেখা যায় যে বরাবরই আমাদের প্রশ্ন আসে। তাহলে তোমরা এখান থেকে দুইটা চ্যাপ্টারই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে দুইটা চ্যাপ্টারই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে তোমাদের কি করতে হবে, এই দুইটা চ্যাপ্টারই একটু মনোযোগ সহকারে পড়তে হবে। আচ্ছা, তাহলে আমাদের ফিজিক্স শেষ এবং কেমিস্ট্রি শেষ, এখন আমরা চলে যাব ম্যাথমেটিক্স। তাহলে দেখো, ম্যাথমেটিক্স খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ম্যাথমেটিক্স এর গুরুত্ব অপরিসীম। তাহলে তোমরা যদি ম্যাথমেটিক্স এর কম গুরুত্ব দিয়ে ভিতরে ঢুকো, সেক্ষেত্রে তোমাদেরকে অনেক সাফারার হইতে হবে। সুতরাং ম্যাথমেটিক্স খুবই ভালোভাবে পড়তে হবে, কিন্তু তারপরেও আগে আমাদের এডমিশনে কৃতকার্য হওয়া প্রয়োজন। তো সেই দিক থেকে আমাদের এইখানে যেহেতু তোমাদের এখন সময় কম, হয়তো বা অল্প সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাবে, যারা শর্টে আছো তাদের জন্য। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে আমাদের মূলত চারটা পার্ট, তাহলে চারটা পার্ট আমরা ইতিমধ্যে আগেও আলোচনা করেছি আমাদের যে মার্ক মার্ক ডিস্ট্রিবিউশন ছিল সেখানে। তো এই পার্টটাতে দেখো আমাদের পার্ট আছে মূলত বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস। তাহলে শুরুতে যদি আমরা বীজগণিত নিয়ে আলোচনা করি, এখান থেকে আমরা অধ্যায় পাবো টোটাল 9টা। তাহলে টোটাল অধ্যায় কটা, আমাদের টোটাল অধ্যায় হচ্ছে 9টা। তাহলে এই যে 9টা অধ্যায়ের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার বহুপদী সমীকরণ, এরপর হচ্ছে আমাদের দ্বিপদী উপপাদ্য, এবং এখান থেকে হচ্ছে জটিল সংখ্যা। তাহলে এই তিনটা চ্যাপ্টারকে মূলত ইম্পর্টেন্ট ধরে করা হয়, কেননা বিগত সালগুলোতে যদি আমরা দেখি, এগুলো থেকে আমাদের সব সময় প্রশ্ন হয়ে থাকে। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে আমাদের বিন্যাস সমাবেশ থেকে প্রমাণ টাইপ কিছু প্রশ্ন হয়ে থাকে। তাহলে তোমরা যদি মনে করো যে সিলেবাসটাকে ছোট করবে, সেক্ষেত্রে এই যে চারটা, তোমাদেরকে আমি আগে আবারও বলতেছি কি, বিন্যাস সমাবেশ, তারপর হচ্ছে জটিল সংখ্যা, বহুপদী ও বহুপদী সমীকরণ এবং দ্বিপদী উপপাদ্য, এই চারটা যদি পড়ো, তাহলেই আমাদের মনে হয় যে তোমাদের মোটামুটি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে বীজগণিত থেকে। আচ্ছা, এরপর আমরা আসতেছি জ্যামিতি। তাহলে দেখো, জ্যামিতির গুরুত্ব আমাদের অপরিসীম। জ্যামিতিতে মূলত আমাদের অনেক কাজে লাগবে, ইঞ্জিনিয়ারিং এ জ্যামিতিটার অনেক প্রয়োগ। তাহলে এখান থেকে আমাদের যে অধ্যায়গুলো আছে, সেটা হচ্ছে স্থানাঙ্ক, সঞ্চারপথ, সরলরেখা, বৃত্ত এবং কনিক্স। তাহলে এই টোটাল 5টা। তাহলে নর্মালি দেখা যায় যে আমাদের মোস্ট অফ দ্য টাইম দুইটা পার্ট থেকে প্রশ্ন হয়, সেটা হচ্ছে সরলরেখা এবং একটা হচ্ছে বৃত্ত। তবে রিসেন্টলি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে স্থানাঙ্ক থেকেও কখনো কখনো এখানে প্রশ্ন হয়ে থাকে। কোনিক্স থেকে খুব বেশি প্রশ্ন হয় না, তবে কিছু কিছু সময় কোনিক্স থেকে প্রশ্ন হয়ে যায়। তাহলে আমরা কি করব, আমাদের প্রায়োরিটি লিস্টের শুরুর দিকে রাখবো সরলরেখা এবং বৃত্ত, এবং পরবর্তীতে আমরা কি দেখবো, স্থানাঙ্কটা দেখবো, স্থানাঙ্ক এবং সঞ্চারপথ, এবং শেষে গিয়ে আমরা কি করব, কোনিক্সটা পড়বো। তাহলে এই ছিল আমাদের জ্যামিতি এবং বীজগণিতের শর্ট সিলেবাস। এখন আমরা দেখব আমাদের পরবর্তী যেই পার্ট আছে ম্যাথমেটিক্সের, সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। দেখো, ত্রিকোণমিতিকে যদি আমি বলি, ত্রিকোণমিতি খুবই সহজ একটা পার্ট, তাহলে এটা ম্যাথমেটিক্সের জন্য খুবই সহজ একটা পার্ট। তাহলে এখান থেকে ত্রিকোণমিতি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ তুমি যদি ত্রিকোণমিতি না পারো, তাহলে তুমি ক্যালকুলাস পারবে না। তুমি যদি ত্রিকোণমিতি না পারো, তুমি কি পারবে না, ক্যালকুলাস পারবে না। এই জন্য তোমার জন্য ত্রিকোণমিতিটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি হচ্ছে সব থেকে ছোট ম্যাথমেটিক্স এর মধ্যে, সব থেকে ছোট পাঠ হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে এখান থেকে দেখো, আমাদের মূলত কয়েকটা অধ্যায় এখানে আলোচনা করা হয়। সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাত, যৌগিক কোণে ত্রিকোণমিতিক অনুপাত, গুণিতক কোণে ত্রিকোণমিতিক অনুপাত, উপগুণিতক কোণে ত্রিকোণমিতিক অনুপাত এবং বিপরীত বৃত্তীয় ফাংশন। তাহলে এখান থেকে যদি বলি, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন, এখান থেকে মোস্ট অফ দ্য টাইম প্রশ্ন হয়ে থাকে। এরপর যদি আসি গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটাও ইম্পর্টেন্ট, যদিও এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে নাই, তবে রিসেন্ট প্রশ্নগুলোতে এটা থেকেও প্রশ্ন হয়ে থাকে। তাহলে আমরা সংযুক্ত কোণে ত্রিকোণমিতিক অনুপাতটাও দেখবো। তাহলে আমি যদি তোমাদেরকে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী সাজাই,
এটা হবে তোমাদের বিপরীত বৃত্তীয় ফাংশন, এটাকে 1 নম্বরে রাখবা। এরপরে আমাদের কি গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটাকে আমরা 2 নম্বরে, এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এটাকে 3 নম্বরে রাখবো। এর পরবর্তীতে যৌগিক কোণ, উপগুণিত কোণ, এগুলো যদি তোমার সময় থাকে তাহলে তুমি এটাকে পর্যাপ্ত সময় দিবা, আর যদি তোমার পর্যাপ্ত সময় না থাকে তাহলে কম সময় দিলেও সমস্যা নাই। এরপর আসতেছে ক্যালকুলাস। এটি হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং ম্যাথমেটিক্সে যে প্রয়োগটা আমরা ইঞ্জিনিয়ারিং এ করি তার মধ্যে সব থেকে বেশি প্রয়োগ হয় ক্যালকুলাসটা। তুমি যদি ক্যালকুলাস ছাড়া ইঞ্জিনিয়ারিং চিন্তা করো তাহলে এটি একেবারেই অসম্ভব প্রায়। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, এখানে আমাদের বেশ কিছু অধ্যায় আছে, তার মধ্যে আমরা এটাকে 2টা পার্টে ভাগ করতে পারি। সেটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আর একটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস। এটা হচ্ছে কি ইন্টিগ্রাল ক্যালকুলাস। তাহলে এখন যে প্রশ্নগুলো হয় এটা নর্মালি রিসেন্ট যে প্রশ্নগুলো হচ্ছে সেক্ষেত্রে দেখা যায় যে 2টা প্রশ্ন থাকে, খুবই ছোট প্রশ্ন। একটা আমাদের ডিফারেন্সিয়েশন থেকে থাকে, একটা ইন্টিগ্রেশন থেকে থাকে। অথবা কখনো কখনো এমন হতে পারে যদি একটা বড় প্রশ্ন থাকে সেক্ষেত্রে 2টা পার্টের যে কোনো একটা পার্ট থেকে কি হবে, আমাদের প্রশ্ন হবে। তাহলে এখান থেকে যদি তোমরা দেখো, এখান থেকে অনেকগুলো অধ্যায় আছে। তাহলে এই অধ্যায়গুলোর মধ্যে 2টা পার্ট, এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, আর বাকি যেগুলো আছে এগুলোকে ডিফারেন্সিয়েশনের পার্ট ধরা হয়। তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে 2টা অংশ, একটাকে বলা হয় অনির্দিষ্ট যোগজীকরণ আর একটাকে বলা হয় নির্দিষ্ট যোগজীকরণ। দুইটাই আমাদের কি সমানভাবে ইম্পর্টেন্ট। তাহলে এখানে 2টা থেকেই প্রশ্ন হয়ে থাকে। তাহলে এই 2টা আবার আলাদা না কেন? কারণ অনির্দিষ্ট যোগজীকরণ যদি তুমি না পারো, নির্দিষ্ট যোগজীকরণ তুমি করতে পারবে না। এবং তুমি যদি অনির্দিষ্ট যোগজীকরণ পারো তাহলে তুমি অবশ্যই নির্দিষ্ট যোগজীকরণ করতে পারবে, শুধুমাত্র লিমিটটা বসাইলে এখানে কাজ শেষ। তাহলে এটা মূলত একই, এবং একই ম্যাথ গুলো পরবর্তীতে বারবার রিপিট করা হয়। তাহলে এই ছিল আমাদের আহ যোগজীকরণ। এখন যদি আমরা এখান থেকে দেখি অন্তরীকরণ, অন্তরীকরণের মধ্যে ফাংশন, লিমিট, বিচ্ছিন্নতা আমাদের একদম প্রয়োজন নেই, এটা আমাদের আসে না। এরপর যদি আমরা দেখি ডিফারেন্সিয়েশন, অর্থাৎ আমাদের যেই সূত্রগুলো প্রয়োগ করে ডিফারেন্সিয়েশন করা হয় সেইটা। এরপর আছে কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ, এটা থেকেও এখন দেখা যায় যে প্রশ্ন মাঝে মাঝে হয়, তাহলে এটাকেও তোমরা দেখবা। লিবনিজের উপপাদ্য, নর্মালি এখান থেকে প্রশ্ন হয় না। আংশিক অন্তরীকরণ থেকেও আমাদের প্রশ্ন হয় না। তাহলে এই ছিল আমাদের ম্যাথমেটিক্স এর সিলেবাস। এখন আমরা দেখবো আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত যে সিলেবাসটা, সেটা হচ্ছে ইংলিশের। ইংলিশের মধ্যে আমাদের কি কি জিনিস আছে এবং এটা কোনটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, ইংলিশ নিয়ে তোমাদের অনেকেরই ভয় থাকে। ভয় থাকারই কথা, কারণ ইংলিশে আমাদের 20% মার্কস নিয়ে এখানে পাশ করতে হবে। যদি তুমি এখানে কৃতকার্য না হতে পারো এবং সবগুলোতে কৃতকার্য হও, তারপরে তোমার ডুয়েটে ঢোকার পসিবিলিটি 0%। সুতরাং ইংলিশকে তোমার গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলে এখন যদি তোমাদেরকে আমি বলি, এইখানে মূলত আমাদের 2টা পার্ট থাকে। 2টা পার্ট কি কি ভাইয়া? 2টা পার্ট হচ্ছে, একটাকে আমি ভাগ করতে পারি মেমোরাইজিং পার্ট, অর্থাৎ যেটা তুমি মুখস্থ করবা। আর একটা পার্ট কি, সেটা হচ্ছে তোমাদের গ্রামেটিক্যাল পার্ট। তাহলে মেমোরাইজিং পার্ট এবং গ্রামেটিক্যাল পার্ট এই দুটাকে তুমি আলাদা করে দেখো। গ্রামেটিক্যাল পার্টের মধ্যে আমার কি আসতেছে? পার্টস অফ স্পিচ, এরপর ডিটারমিনার্স, সেন্টেন্স, ভার্ব, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস, এরপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ফর্মিং কোশ্চেন। এরপরে আমরা যদি এখান থেকে আমরা আসি আমাদের যে মুখস্থ পার্টটা, অর্থাৎ মেমোরাইজিং পার্টটা, সেটাতে তোমরা কি পাবা? প্রিপোজিশন পাবা। প্রিপোজিশন এখান থেকে কিছু রুলস এর আছে, কিছু আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মোস্ট অফ দ্য কেস আমাদের কি করতে হয়? মুখস্থ করতে হয়। এরপর কি ইডিয়ম ফ্রেজ, এগুলো কি আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের কি প্রভাবগুলো মুখস্থ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের মুখস্থ পার্টটা। তাহলে এখান থেকে আসলে তোমাদের কোনটা আমাদের যদি বলি গ্রামাটিক্যালে, এটার মধ্যে কোনগুলো আমাদের গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, পার্টস অফ স্পিচ থেকে আমাদের যেহেতু এমসিকিউ, এটা প্রতিবারই আমাদের কি আসে? এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ এখানে আমাদের কি করতে হয়? আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটা তোমাদেরকে কি করতে হবে? অবশ্যই জানতে হবে। এর পরবর্তীতে যদি আমরা দেখি, এখান থেকে আমাদের সেন্টেন্স থেকে খুব বেশি প্রশ্ন হয় না। টেন্স, ভার্ব, এগুলো খুব বেসিক জিনিস, এগুলো থেকে নর্মালি ভাবে প্রশ্ন হয় না। কিন্তু আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস চেঞ্জ, এগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। তারপর আমাদের কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা থেকে কি হয়ে থাকে? প্রশ্ন হয়ে থাকে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কি প্রিপোজিশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা হচ্ছে মূলত দুই দুই ধরনের। একটা হচ্ছে আমাদের কি করতে হয়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ মুখস্থ করতে হয়। একটা নির্দিষ্ট ওয়ার্ডের সাথে একটা নির্দিষ্ট প্রিপোজিশনে বসে, তাহলে এই প্রিপোজিশনটাকে বলা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এইটা আমাদের কি করতে হয়? মুখস্থ করতে হয়, এবং বাকি যেটা আছে রুলস দিয়ে
সেটাও আমাদের কি গুরুত্বপূর্ণ। তাহলে এটা তোমাদের এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইডিয়ম ফ্রেজটা কি? এটা আমাদের এমসিকিউ এবং রিটেন দুইটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিভাবে? যখন এমসিকিউ আসে তখন আমাদের কি একটা ইডিয়ম ফ্রেজ থাকে, এটার ইংলিশ যে মিনিংটা অর্থাৎ সেম মিনিংটা সেইটা আমাদের কি করতে হয়, টিক মার্ক দিতে হয়। আর যখন এইটা আমাদের রিটেনে আসে তখন ওই আমাদের যে ইডিয়ম ফ্রেজটা আছে এটার রিলেটেড অর্থ দিয়ে একটা কি করতে হয়, সেন্টেন্স ক্রিয়েট করতে হয়, একটা সেন্টেন্স মেক করতে হয়। তাহলে এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর আসলে সাফিক্স প্রিফিক্স, বর্তমান সময় এটা থেকেও আমাদের প্রশ্ন হয়ে থাকে। এখন আসে ভোকাবুলারি, এটা তোমাদের অবশ্যই মাস্ট বি জানতে হবে। এটা যদিও প্রশ্নতে ওইভাবে আসে না, কিন্তু এটা তোমার জানতেই হবে। এটা যদি না জানো তাহলে ইংলিশে ভালো করা অসম্ভব। ট্রান্সলেশনের মধ্যে এখান থেকে আমাদের কি যেগুলো রিসেন্ট বিষয় অর্থাৎ সম্প্রতি যে বিষয়গুলো ঘটে এখান থেকে আমাদের কিছু ট্রান্সলেশন আসে, আর বাকিটা হচ্ছে প্রভাব। তাহলে কি করতে হবে, প্রভাবগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এবং ট্রান্সলেশন গুলো তুমি যদি টেন্স ভালোভাবে জানো, এই যে ভোকাবুলারি ভালোভাবে জানো, স্ট্রাকচার গুলো ভালোভাবে জানো, তাহলে ট্রান্সলেশন তুমি করতে পারবা। আরেকটা মোস্ট অফ ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কি কারেকশন অফ সেন্টেন্স। তাহলে সেন্টেন্স কারেকশনটার ক্ষেত্রে তোমাদেরকে নজর দিতে হবে। সো এই হচ্ছে আমাদের মূলত টোটাল নন ডিপার্টমেন্টের সিলেবাস। আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের নন ডিপার্টমেন্টের সিলেবাসটাতে কি কি আসে এবং কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ। তো তোমাদের যেহেতু সময় কম, খুব ভালোভাবে লেখাপড়া করো। ইনশাল্লাহ আমাদের পরীক্ষা হয়তো বা অল্প দিনের মধ্যে হয়ে যাবে। তো সকলের জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।